আসসালামু আলাইকুম। হুমায়ূন নামা চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজ আমরা পড়ে শোনাচ্ছি হুমায়ূন আহমেদের লেখা মিসির আলি সিরিজের উপন্যাস 'জিন কফিল' ৩য় পর্ব। সাধারণত আমি আমার জীবনের ভয়ংকর অভিজ্ঞতার গল্প মিসির আলির সঙ্গে দেখা হওয়া মাত্র বলি। মজার ব্যাপার হচ্ছে ইমাম সাহেবের এই গল্প তাকে বলা হলো না। ঢাকায় ফেরার ৩ দিনের মাথায় তার সঙ্গে আমার দেখা। নানান কথাবার্তা হলো, এটা বাদ পড়ে গেল। ২ মাস পর মিসির আলি আমার বাসায় এলেন। রাতে একসঙ্গে খাওয়া-দাওয়া করলাম। তিনি প্রায় ২ ঘন্টা কাটিয়ে বাড়ি চলে গেলেন। ইমাম সাহেবের গল্প বলা হলো না। তিনি চলে যাবার পর মনে হলো, ইমাম সাহেবের গল্পটা তো তাকে শোনানো হলো না। আমি আমার মেয়েকে বলে রাখলাম যে এরপরে যদি কখনো মিসির আলি সাহেব আমার বাসায় আসেন, সে যেন আমার কানের কাছে ইমাম বলে একটা চিৎকার দেয়। আমার এই মেয়েটির স্মৃতিশক্তি বেশ ভালো। সে যে যথাসময়ে ইমাম বলে চিৎকার দেবে, সে বিষয়ে আমি নিশ্চিত। হলোও তাই। অনেকদিন পর মিসির আলি সাহেব এসেছেন। তার সঙ্গে গল্প করছি। আমার মেয়ে কানের কাছে এসে বিকট চিৎকার দিল। এমন চিৎকার যে মেজাজ খারাপ হয়ে গেল। মেয়েকে কড়া ধমক দিলাম। মেয়ে কাঁদো কাঁদো হয়ে বলল, তুমি তো বলেছিলে মিসির চাচ্চু এলে ইমাম বলে চিৎকার করতে। আমি বিরক্ত হয়ে বললাম, কানের পর্দা ফাটিয়ে দিতে তো বলিনি। যাও, এখন যাও তো। মিসির আলি বললেন, ব্যাপারটা কি? আমি বললাম, তেমন কিছু না। আপনাকে একটা অভিজ্ঞতার কথা বলতে চাচ্ছিলাম। একজন ইমাম সাহেবের গল্প। আপনার সঙ্গে দেখা হয়, কিন্তু গল্পটা বলার কথা মনে থাকে না। মেয়েকে মনে করিয়ে দিতে বলেছি। সে এমন চিৎকার দিয়েছে, এখন মনে হচ্ছে বাঁ কানে কিছু শুনতে পারছি না। মিসির আলি বললেন, গল্পটা কি বলুন, শুনি। আজ থাক, আরেকদিন বলবো। একটু সময় লাগবে, লম্বা গল্প। মিসির আলি বললেন, আরেক কাপ চা দিতে বলুন। চা খেয়ে বিদায় হই। চায়ের কথা বলে মিসির আলির সামনে এসে বসলাম। মিসির আলি সিগারেট ধরাতে ধরাতে বললেন, ইমাম সাহেবের গল্পটা আপনি আমাকে কখনোই বলতে পারবেন না। আমি অবাক হয়ে বললাম, কেন? আপনার মস্তিষ্কের একটা অংশ আপনাকে গল্পটা বলতে বাধা দিচ্ছে, যে কারণে অনেকদিন থেকেই আপনি আমাকে গল্পটা বলতে চান, অথচ বলা হয় না। আপনার মনে থাকে না। আজ আপনাকে মনে করিয়ে দেয়া হলো, এবং মনে করিয়ে দেওয়ার জন্যে আপনি রেগে গেলেন। তার চেয়ে বড় কথা, মনে করে দেবার পরেও আপনি গল্পটি বলতে যাচ্ছেন না। অজুহাত বের করছেন। বলছেন, লম্বা গল্প। আমি নিশ্চিত আপনার অবচেতন মন চাচ্ছে না এই গল্প আপনি আমাকে বলুন। আপনার সাবকনশিয়াস মাইন্ড আপনাকে বাধা দিচ্ছে। আমার সাবকনশিয়াস মাইন্ড আমাকে বাধা দিচ্ছে কেন? আমি তা বুঝতে পারছি না। গল্পটা শুনলে বুঝতে পারবো। চা আসুক। চা খেতে খেতে আপনি বলা শুরু করুন। আমার সিগারেটও ফুরিয়েছে। কাউকে দিয়ে কয়েকটা সিগারেট আনিয়ে দিন। আমি আর কোনো অজুহাতে গেলাম না। গল্প শেষ করলাম। গল্প শেষ হওয়া মাত্র মিসির আলি বললেন, আবার বলুন। আবার কেন? মানুষ যখন প্রত্যক্ষ অভিজ্ঞতার গল্প বলে, তখন মূল গল্পটি দ্রুত বলার দিকে ঝোঁক থাকে বেশি। গল্পের ডিটেলসে যেতে চায় না। একই গল্প দ্বিতীয়বার বলার সময় বর্ণনা বেশি থাকে, কারণ মূল কাহিনী বলা হয়ে গেছে। কথক তখন না বলা অংশ বলতে চেষ্টা করেন। আপনিও তাই করবেন। প্রথমবার শুনে কয়েকটা জিনিস বুঝতে পারিনি, দ্বিতীয়বারে বুঝতে পারবো। শুরু করুন। আমি আবার শুরু করলাম। বেশ সময় নিয়ে বললাম। মিসির আলি বললেন, কবে গিয়েছিলেন কুন্দুলনাড়া? তারিখ মনে আছে? আছে। আমি মিসির আলিকে তারিখ বললাম। তিনি শান্ত গলায় বললেন, আপনার তারিখ অনুযায়ী মেয়েটির বাচ্চা এখন হবে কিংবা হয়ে গেছে। আপনি বলছেন ১০ মাস আগের কথা। মেয়েটির বাচ্চা হয়ে গিয়ে থাকলে তাকে যে হত্যা করা হয়েছে সে সম্ভাবনাই ৯৯ ভাগের বেশি। আর যদি এখনো হয়ে না থাকে, তাহলে বাচ্চাটিকে বাঁচানো যেতে পারে। এখন কটা বাজে দেখুন তো? আমি ঘড়ি দেখলাম। ৯টা বাজে। মিসির আলি বললেন, রাত ১০:৩০টায় ময়মনসিংহে যাওয়ার একটা ট্রেন আছে। চলুন, রওনা হই। সত্যি যেতে চান? অবশ্যই যেতে চাই। আপনার অসুবিধা থাকলে কিভাবে যেতে হবে আমাকে বলে দিন। আমি ঘুরে আসি। আমার অসুবিধা আছে, তবু যাব। এখন বলুন তো,
জিন কফিলের ব্যাপারটা আপনি বিশ্বাস করেছেন? না। আপনার ধারণা বাচ্চাগুলোকে খুন করা হয়েছে? তা তো বটেই। কে খুন করেছে? মিসির আলি সিগারেট ধরাতে ধরাতে বললেন, কে খুন করেছে তা আপনিও জানেন। আপনার সাবকনশিয়াস মাইন্ড জানে। জানে বলেই সাবকনশিয়াস মাইন্ড গল্পটি বলতে আপনাকে বাধা দিচ্ছিল। আমি কিছুই জানি না। মিসির আলি সাহেব হাসতে হাসতে বললেন, আপনার সাবকনশিয়াস মাইন্ড জানে, কিন্তু সে এটি আপনার কনশাস মাইন্ডকে জানায়নি বলেই আপনার মনে হচ্ছে আপনি জানেন না। আমি বললাম, কে খুন করেছে? লতিফা। দুটো বাচ্চাকেই সে মেরেছে। তৃতীয়টিকেও মারবেই। কি বলছেন এসব? চলুন রওনা হয়ে যাই। দেরি হয়ে যাচ্ছে। ট্রেনে যেতে যেতে ব্যাখ্যা করব। মিসির আলি বললেন, লতিফা যে পুরো ঘটনাটা ঘটাচ্ছে তা পরিষ্কার হয়ে যায় শুরুতেই। যখন ইমাম সাহেব আপনাকে বলেন কিভাবে জিন কফিল তাকে আগুনে পুড়িয়ে মারার চেষ্টা করেছিল। পুরনো ধরনের মসজিদ, একটা মাত্র দরজা। এই ধরনের মসজিদে বসে থাকলে বাইরে চিৎকার শোনা যাবে না। ভেতর থেকে চিৎকার করলেও বাইরের কেউ শুনবে না, কারণ সাউন্ড ওয়েভ চলার জন্যে মাধ্যম লাগে। মসজিদের দেয়াল সেখানে বাধার মতো কাজ করছে। আপনি এবং ইমাম সাহেব মসজিদে ছিলেন। ইমাম সাহেব একসময় স্ত্রীর খোঁজ নিতে গেলেন এবং ফিরে এসে বললেন, লতিফা খুব চিৎকার করছে, তাই না? জি, তাই। মসজিদের ভেতরে বসে সেই চিৎকার আপনি শুনতে পাননি, তাই না? জি। অথচ ইমাম সাহেব যখন আগুন দেখে ভয়ে চেঁচালেন, বাঁচাও বাঁচাও, তখন লতিফা পানির বালতি হাতে নিয়ে ছুটে এলো। প্রথমত, ইমাম সাহেবের চিৎকার লতিফার শোনার কথা নয়। দ্বিতীয়ত, শুনে থাকলেও লতিফা কি করে বুঝলো আগুন লেগেছে? সে পানির বালতি নিয়ে ছুটে এলো কেন? আগুন আগুন বলে চিৎকার করলেও আমরা চিৎকার শুনে প্রথমে খালি হাতে ছুটে আসি, তারপর পানির বালতি আনি। এটাই স্বাভাবিক। এই মেয়েটি শুরুতেই পানির বালতি নিয়ে ছুটে এসেছে, কারণ পানির বালতি হাতের কাছে রেখেই সে আগুন ধরিয়েছে। আমার এই যুক্তি কি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হচ্ছে? হচ্ছে। প্রথম শিশুটি মারা গেল। শিশুটিকে ফেলা হলো কুয়ায়। এ খবর মেয়েটি জানে, কারণ সে পাগলের মতো ছুটে গেছে কুয়ার দিকে, অন্য কোথাও নয়। তার বাচ্চাটিকে কুয়াতে ফেলা হয়েছে, এটা সে জানল কিভাবে? জানল কারণ সে নিজেই ফেলেছে। এই যুক্তি কি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হচ্ছে? হ্যাঁ, হচ্ছে। আপনাকে কি আরো যুক্তি দিতে হবে? আমার কাছে আরো ছোটখাটো যুক্তি আছে। আর লাগবে না। শুধু বলুন, কুয়ার উপরে টিনে ঝনঝন শব্দ হতো কেন? যে শব্দ ইমাম সাহেব নিজেও শুনেছেন। কুয়ার টিনটা না দেখে বলতে পারবো না। আমার ধারণা বাতাসে টিনটা কাঁপে, ঝনঝন শব্দ হয়। দিনের বেলা এই শব্দ শোনা যায় না, কারণ আশপাশে অনেক ধরনের শব্দ থাকে। রাত যতই গভীর হয়, চারপাশ নীরব হতে থাকে। সামান্য শব্দই বড় হয়ে কানে আসে। আপনার এই যুক্তিও গ্রহণ করলাম। এখন বলুন, লতিফা এমন ভয়ঙ্কর কাণ্ড কেন করছে? মেয়েটা অসুস্থ, মনোবিকার ঘটেছে। ইমাম সাহেব লোকটি তাদের আশ্রিত। তাদের পরিবারের চাকর-বাকররা যে কাজ করে, সে তাই করত। মেয়েটি ভাগ্যের পরিহাসে এমন একজন মানুষের প্রেমে পড়ে যায়। প্রচণ্ড মানসিক চাপের সম্মুখীন হয়। পরিবারের সবার কাছে ছোট হয়, অপমানিত হয়। এত প্রচণ্ড চাপ সহ্য করার ক্ষমতা তার ছিল না। তার মনোবিকার ঘটে। পথে অবস্থায় মেয়েদের হরমোনাল ব্যালেন্স এদিক ওদিক হয়। সে সময় মনোবিকার তীব্র হয়। মেয়েটির ক্ষেত্রেও তাই হয়েছে। মেয়েটি দরিদ্র ইমামকে বিয়ে করে কঠিন মানসিক চাপের সম্মুখীন হয়েছে। একই সঙ্গে সে লোকটিকে প্রচণ্ড ভালোবাসে, আবার প্রচণ্ড ঘৃণাও করে। কি ভয়াবহ অবস্থা! মেয়েটি ইমামকে প্রচণ্ড ঘৃণা করে, এটা কেন বলছেন? ইমামতি পেশা মেয়েটির পছন্দ না। পছন্দ না বলেই মেয়েটি কফিলের গলায় বলেছে, ইমাম আসছে, ওজুর পানি দে, জায়নামাজ দে, কেবলা কোন দিকে বলে দে। এক ধরনের রসিকতা করার চেষ্টা করেছে। মনোবিকার এমন ভয়াবহ রূপ নিল কেন? সে নিজের বাচ্চাকে হত্যা করছে কেন? বড় ধরনের বিকারে এরকম হয়। সে নিজেকে ধ্বংস করতে চাইছে। নিজের সন্তান হত্যার মাধ্যমে সেই ইচ্ছারই অংশবিশেষ পূর্ণ হচ্ছে। আরও কিছু থাকতে পারে, না দেখে বলতে পারবো না। এরই মধ্যে দিয়ে শেষ হয়ে গেল হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস জিন কফিলের
তৃতীয় পর্ব। পরবর্তী পর্বগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।